আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আনন্দ মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ। বেশ বুঝতে পারছি এই প্রতিবেদনের শিরোনাম দেখে চমকে গেছেন আপনি। খবরটা যখন প্রথম আসে আমার কাছে আমি নিজেও কম চমকে যাইনি। ভেবেছি এ আবার কি রকম পাগলের মতো কথা। বাংলাদেশ আবার কি করে ভারতের যুদ্ধে যে তার সম্পত্তি হয়। 1971-এর মুক্তিযুদ্ধে ভারত তো বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সহায়ক শক্তি ছিল মাত্র। সে কি করে বাংলাদেশের মালিক হবে? 54 বছর হলো জন্ম নিয়েছে বাংলাদেশ, কিন্তু এমন আজগুবি কথা তো কোনোদিন শুনিনি। এমনকি এমন অদ্ভুত দাবি তো কোনোদিন করেনি ভারত। তাহলে আজ এমন কথা কেন? আবার শোনা যাচ্ছে নিজের সম্পত্তি শুধু বলে দাবি করা নয়, নিজের সম্পত্তির দখল নেয়ার কথাও নাকি ভাবছে ভারত। এটাও তো আরেক অদ্ভুত কথা। দুনিয়া থেকে আন্তর্জাতিক আইন কানুন সব উঠে গেল। যে সূত্র থেকে পেলাম খবরটা তাকে জিজ্ঞেস করলাম মানে কি এসব কথার। মানে বলতে কোন যুক্তিতে এসব কথা ভাবা হচ্ছে বা বলা হচ্ছে। এবং তিনি তখন এই বক্তব্যের সপক্ষের যুক্তিগুলো বললেন। সেগুলো শুনলাম যখন, তখন গাঁজাখুরি ভাবনা বলে সহজে এড়ানো গেল না। প্রিয় দর্শক, আপনারাও শুনুন সেই যুক্তিগুলো এবং জানান আপনাদের নিজেদের অভিমত। দেখুন, বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায় চলে গেছে। বিশদে বলার দরকার নেই, আপনারা সব জানেন। পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে এমন একটা ভাবনা ভারতীয় নেতৃত্ব ভাবতে শুরু করেছেন যা সাধারণভাবে চিন্তায় আনা যায় না, যা এক কথায় অকল্পনীয়। গত 54 বছরে ভারতের ভাবনায় এই কথা ওঠেও না কোনোদিন, কিন্তু এখন এই 2025 সালে উঠছে, অল্প করে হলেও উঠছে। আমি ইতিমধ্যে এই ভাবনাটি সম্পর্কে অকল্পনীয় শব্দটি ব্যবহার করে ফেলেছি। এবার এর সঙ্গে যোগ করব আর একটি বিশেষণ। সেটা হলো ভারতের বর্তমান ভাবনায় বাংলাদেশ নিয়ে যে বিষয়টি এসেছে সেটা যদি কার্যক্ষেত্রে বাস্তবায়িত হয়, অর্থাৎ ভাবনাটা যদি কাজে রূপান্তরিত হয় শেষ পর্যন্ত, তাহলে এটা হবে বিশ্ব রাজনীতিতে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণের মতো। কি ভাবছে ভারত বলবো সে কথা। তবে তার আগে কয়েকটি বিশেষ বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রথমে 71-এর যুদ্ধ। এই যুদ্ধটা কার বা কাদের মধ্যে ছিল, কেন ছিল? আমরা ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষও এতদিন জেনে এসেছি যে পাকিস্তানের শাসন থেকে 1971 সালে পূর্ব পাকিস্তানের মানুষের মুক্তির সংগ্রামে ভারত ছিল সহযোগী বন্ধু। ভারতের সহযোগিতায় পূর্ব পাকিস্তানের মানুষ লড়াই করে দেশ স্বাধীন করেছে। কিন্তু বাংলাদেশেরই কিছু সংখ্যক বুদ্ধিজীবী ও সুশীল সমাজের মানুষ অনেক দিন ধরে বলে আসছেন ভারত তার নিজের স্বার্থে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য 71-এর যুদ্ধ করেছিল। অর্থাৎ পাকিস্তান দুভাগ হয়ে এই যে নতুন দেশ বাংলাদেশের জন্ম হলো, এটা কোনো মুক্তিযুদ্ধ নয়। এটা বলছে কারা? বাংলাদেশের একটা বড় সংখ্যক লোক। ভারতের ষড়যন্ত্রের ফল মাত্র এইটা বলছে। আমি আশা করি এটা যে মিথ্যা বলছি না সেটা আপনারাও জানেন। এসব কথা সত্যিই উঠেছে। এই যে ন্যারেটিভ, এটা যে নতুন করে হঠাৎ এসেছে তা নয়, বেশ কিছু বছর ধরেই শোনা যাচ্ছিল। এমনকি সেই 71-এও জামায়াতি ইসলামীরা বলতো এ কথা। সেই জন্যই তো তারা পাকিস্তানিদের সহযোগী রাজাকার হয়ে গেছিল। তবে সেটা বলতো তারা তখন ছোট আকারে, কারণ জামাত বড় শক্তি ছিল না তখন। আর সরকারিভাবেও এই ন্যারেটিভ গড়ে ওঠেনি কখনো। সে বিএনপির আমলেও ওঠেনি,
বা হোসেন মোহাম্মদ এরশাদের আমলেও ওঠেনি, কিংবা জিয়াউর রহমানের সময়ও ওঠেনি। তা একেবারেই যা উঠেছিল সেটা একেবারেই বেসরকারি স্তরে। কিন্তু গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকে এই ন্যারেটিভ, তার যেমন অনুগামীর সংখ্যা, এই ন্যারেটিভ সমর্থকের সংখ্যা বেড়ে গেছে, তেমনি এই ন্যারেটিভ সরকারি হয়ে গেছে। বর্তমান শাসক হয়ে যারা আছেন তাদের সহযোগী ইসলামী দলগুলি, এনসিপি, এবি পার্টি ইত্যাদি, এবং সেই সঙ্গে বাংলাদেশের এক বড় সংখ্যক বুদ্ধিজীবী ও সুশীল সমাজের মানুষ স্পষ্টভাবে ঘোষণা করেছেন মুক্তিযুদ্ধ বলে আসলে কিছু নেই, ছিল না। ভারতের চক্রান্তেই পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছে, যার সহজ অর্থ হলো বাংলাদেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের ফলে নয়, ভারতের ষড়যন্ত্রে। ভারত পাকিস্তানকে যুদ্ধে হারিয়ে বাংলাদেশের এই পাকিস্তানকে বাংলাদেশ থেকে, মানে পূর্ব পাকিস্তান থেকে তাড়িয়েছে। এই কারণে রিসেট বাটন পুশ করে মুক্তিযুদ্ধ মুছে ফেলার কসম খেয়েছেন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস স্বয়ং, এবং তার সঙ্গে আছে যে দলগুলি তারাও। এদের মধ্যে বিএনপি দলটিকেও কিছু পরিমাণে নেওয়া যায়, কারণ বিএনপি অনেকটা কিরকম জানেন, বিএনপি অনেকটা হলো সেই জলে নামবে কিন্তু চুল ভেজাবে না গোছের রাজনীতি করে। তারা মুক্তিযুদ্ধের পক্ষে যেমন, তেমনি আবার পাকিস্তানের পক্ষে। মুক্তিযুদ্ধের বিরোধী জামাত, তাদেরকেও শয্যাসঙ্গী করেছে এরা। অর্থাৎ সেই যে আছে না স্বর্ণলতায়, আমি দুধও খাবো তামাকও খাবো, স্বর্ণলতা নয়, এটা অন্য একটি আলালের ঘরে দুলালে উপন্যাসে আছে কথাটা। এই জন্য বাংলাদেশ ভারতের কাছে ৭১-এর ঋণ তো স্বীকার করেই না, বরং আবার নতুন করে বাংলাদেশ পাকিস্তান হতে চাইছে, পূর্ব পাকিস্তান। ভারতের সঙ্গে শত্রুতা এবং পাকিস্তানের সঙ্গে মিত্রতা, এই হলো বর্তমান বাংলাদেশের নীতি। এ কারণেই ভারতের বিরুদ্ধে অকথা কুকথার বন্যা, ভারতের পূর্ব উত্তর পূর্ব অংশ দখল করে নেয়ার হুমকি, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেয়া, ভারতীয় হাই কমিশনারকে লাথি মেরে বিদায় করা, আর পুরো ভারত জুড়ে তাদের সেই সাম্রাজ্য তৈরি করা, এইসব কথাগুলো উঠছে প্রকাশ্যে। এসব কথা যে শুধু নাবালকরা বলছে তা নয়, অবসরপ্রাপ্ত সেনাকর্তারা সমেত বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, এমনকি স্বয়ং প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত একই কথা বলছেন, ভাষার কিঞ্চিত বদল ঘটিয়ে। এই প্রেক্ষিত মাথায় রেখে আসুন ৭১-এ আবার ফিরে যাই। যুদ্ধ হয়েছিল ভারত ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে। ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পণ করেছিল যুদ্ধে পরাজিত হয়ে। নিয়াজির নেতৃত্বে পাকিস্তান ৯৩,০০০ সেনা সমেত বশ্যতা স্বীকার করে ভারতের জগজিৎ সিং অরোরার বাহিনীর কাছে একটি শান্তি চুক্তির মাধ্যমে। এই চুক্তির সময়, চুক্তি স্বাক্ষরের সময় সেখানে কিংবা কাছে পিঠে কোথাও কি মুক্তিযোদ্ধাদের কোনো নেতাকে দেখেছেন, কোনো সেনানীকে দেখেছেন? না। কারণ পাকিস্তানি জেনারেল নিয়াজি বলেছিলেন, আমরা ওই পূর্ব পাকিস্তানে যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে, আমরা তাদের কাছে হারিনি, আমরা হেরে গেছি ভারতের সেনার কাছে। বশ্যতা স্বীকার করব ভারতের সেনার কাছে, ভারতের কাছে। মুক্তিযোদ্ধা নামক অশিক্ষিত অপেশাদার কোনো সৈনিকের কাছে পাকিস্তানি পেশাদার সৈনিক আত্মসমর্পণ করবে না। এই কারণেই আত্মসমর্পণের অনুষ্ঠানে শুধুই ছিলেন ভারতীয় সেনানায়ক। এর থেকে এই সিদ্ধান্তে আসা নিশ্চয়ই ভুল হবে না যে ৭১-এ পরাজিত পাকিস্তানি সেনা সারেন্ডার করেছিল ভারতীয় সেনার কাছে, এবং পাকিস্তানের অন্তর্ভুক্ত যে পূর্ব পাকিস্তান সেটাকে তুলে দিয়েছিল ভারতের কাছে, কোনো মুক্তি বাহিনীর কাছে নয়, কোনো মুক্তিযোদ্ধার কাছে নয়। যুদ্ধের নিয়ম অনুসারে বিজয়ী পক্ষের দখলে চলে আসে পরাজিতের সমস্ত সম্পত্তি। এর অর্থ পূর্ব পাকিস্তান, যা কিনা বর্তমানের বাংলাদেশ, তার আসল মালিকানা ৭১-এর ১৬ই ডিসেম্বর এসে গিয়েছিল ভারতের হাতে।
ভারত সেটা পরে দিয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জিম্মায়। বন্ধুত্বের নিদর্শন। ভুল বললে শুধরে দেবেন, তবে ভদ্র ভাষায়। যদি রাগ হয় আমার কথা শুনে, তাহলে আমাকে গালি না দিয়ে গালি দেবেন তাদের, যাদের জন্য বাংলাদেশের জন্মের 54 বছর পর ভারত এসব কথা ভাবতে বাধ্য হচ্ছে এবং আমরা এই কথাগুলো বলছি। 71-এ 16,000 ভারতীয় সেনার আত্মবলিদানে কয়েক হাজার কোটি টাকা খরচ করে পাকিস্তানকে যুদ্ধে পর্যুদস্ত করে ভারত জিতে নিয়েছিল যে ভূখণ্ড, পৃথিবীর অন্য বহু দেশের মতো সেই ভূখণ্ড জোর করে দখল করে রাখেনি। অন্যরা যা করেছে। ভারত একটি সুভদ্র দেশ বলে এত আত্মত্যাগের বিনিময়ে অর্জিত জয়ের প্রাপ্তি নিজের দখলে রাখেনি। কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষিতে ভারতকে ভাবতে হচ্ছে সেদিনের জয় করা ভূখণ্ডকে আবার নিজের দখলে নেবে কি না। এটা যেমন ভারতের নিজের সুরক্ষার জন্য জরুরি, তার চেয়ে বেশি জরুরি বাংলাদেশের সাধারণ শান্তিপ্রিয় মানুষের জন্য। কি বললেন? সারা পৃথিবী জুড়ে ছিছি করবে সবাই, ভারতের সমালোচনা করবে। জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক কানুন অনুযায়ী এটা ঘোর বেআইনি, এইটা বলছেন ঠিক, খুব ঠিক কথা বলছেন। কিন্তু বাস্তবে বহু বহু এরকম উদাহরণ আছে যেখানে যুদ্ধ জয়ের পর অধিকৃত ভূখণ্ড ছেড়ে চলে যায়নি, এমন বহু দেশ আছে। এই বিংশ শতাব্দীতেও একটা ছোট্ট তালিকা দু কথায় দিচ্ছি, শুনুন। রাশিয়া এবং ইউক্রেন, যেটা এখন চলছে, এটি বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত উদাহরণ। 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নিয়েছিল এবং রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নিয়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ একে অবৈধ বলে গণ্য করে। তারপরেও দেখুন 2022 সালে পূর্ণমাত্রায় আক্রমণের পর রাশিয়া ইউক্রেনের একটা বিরাট অংশ দখল করে নিয়েছে। দনেৎস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিজিয়া, এইসব অঞ্চলগুলো রাশিয়া তাদের নিজেদের অংশ বলে দাবি করেছে। এমনকি কয়েকটি জায়গায় তো ভোট পর্যন্ত করে সেখান থেকে মানুষের কথা নিয়ে এসছে যে তারা রাশিয়ার সঙ্গে থাকতে চায়। দ্বিতীয় উদাহরণ দিই ইসরায়েলের। দেখুন 1967 সালের 6 দিনের যুদ্ধে সেই সময় থেকে ইসরায়েল বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। এই এলাকাগুলো আগে জর্ডানের ছিল, বর্তমানে এখানে ইসরায়েলি বসতি এবং সামরিক নিয়ন্ত্রণ। আরও আছে গোলান মালভূমি, এটা সিরিয়ার ভূখণ্ড ছিল। 1981 সালে ইসরায়েল এটা নিজেদের দখলে নেয় যুদ্ধ করে। 3 নম্বর উদাহরণ দিচ্ছি মরক্কো, পশ্চিম সাহারা, উত্তর পশ্চিম আফ্রিকার একটি বিতর্কিত অঞ্চল। 1975 সালে স্পেন এই এলাকা ছেড়ে চলে যাওয়ার পর মরক্কো এই এলাকার 80% এলাকা নিজেদের দখলে নিয়েছে। এরপরে আসি, এগুলো কিন্তু সবই কিন্তু জাতিসংঘ, সারা বিশ্ব তার প্রতিবাদ করেছে, কানে তোলেনি কেউ। চতুর্থ উদাহরণ দিই তুরস্ক। 1974 সালে সাইপ্রাসে একটি অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় তুরস্ক দেশটির উত্তর অংশে তুরস্ক এসে এই দেশটির সাইপ্রাসে সামরিক অভিযান চালায়, অনেকটা বাংলাদেশের মতো, পূর্ব পাকিস্তান বাংলাদেশ। এরপর থেকে সাইপ্রাস দ্বীপের একটা অংশ তুরস্ক দখল করে নেয়, যার নাম এখন হচ্ছে তুর্কি রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস, যা কেবল তুরস্ক ছাড়া আর কোনো দেশ পৃথিবীর যাকে স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিকভাবে এটা এখনো সাইপ্রাস প্রজাতন্ত্রের অংশ, কিন্তু দখলে আছে কার? তুরস্কের। এরপরে দেখুন ভারতের ঘরের মাঠে আসুন এবার। 1962 সালের ভারত চীন যুদ্ধের পর থেকে চীন ভারতের এক বিশাল ভূখণ্ড, যার নাম আকসাই চীন, নিজেদের দখলে রেখেছে। এবং এই অঞ্চলটা কিন্তু কম নয়, 38,000 বর্গ কিলোমিটার, যা সুইজারল্যান্ডের মতো একটি দেশের মতনই বড়। আকসাই চীন ছাড়াও অরুণাচল প্রদেশের পর্যন্ত চীন বলছে যে এটা তাদের অংশ, তাদের সেই দাবি এখনো করে যাচ্ছে। তাতে কে কি, পৃথিবীর কে কোথায়? রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার চীনও তাই। সুতরাং কে কি বলবে সেটা আদৌ কোনো বিষয় নয়। আর পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের ক্ষেত্রে ভারতের তো ন্যায্য অধিকার আছে। ওই যে আগেই বললাম
একাত্তরের যুদ্ধের পর পরাজিত পাকিস্তান তার এই পূর্ব পাকিস্তানকে ভারতের হাতে তুলে দিয়ে চলে গিয়েছিল। ভারত সেটা তুলে দেয় বন্ধু মুজিবুর রহমানের হাতে, এবং ভালো মানুষের মতো মুজিবুর রহমানের কথায় সমস্ত সেনা প্রত্যাহার করে ফিরে এসেছিল। 1 ইঞ্চি জমি নিজেদের দখলে রাখেনি। তারপরেও হচ্ছে কিনা বলা হচ্ছে ভারত প্রভুত্ববাদী, ভারত শোষণ করছে বাংলাদেশকে, লাথি মেরে তাড়ানো হবে ভারতের হাই কমিশনারকে। বাংলাদেশের বর্তমান নেতৃত্ব যা করছে ভারতের বিরুদ্ধে, তাতে ভারত একান্ত সভ্য ও ভদ্র দেশ বলে চুপ করে আছে। কিন্তু আর বোধহয় ভদ্র থাকা সম্ভব হচ্ছে না ভারতের পক্ষে। গত পরশুর প্রতিবেদনে বলেছিলাম, বাংলাদেশের সামরিক অভিযানের ব্যাপারে ফয়সালা নিয়ে ফেলেছে ভারত। সেনাকে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি যে কোনো দিন ভারত ঝাঁপিয়ে পড়তে পারে। প্রতিবেদনে বলেছিলাম রংপুর ও চট্টগ্রাম নিয়ে নেয়ার পরিকল্পনাও আছে ভারতের। কিন্তু শুধু এটুকু নয়, একটা প্রবল মত এমনও চলছে আছে ভারতের নেতৃত্বের উঁচু মহলে, যারা চাইছে 71-এ যে দেশ দখল করে নিয়েছিল ভারতীয় সেনা, যে ভূখণ্ডকে ভারতের হাতে তুলে দিয়ে চলে গিয়েছিল পাকিস্তান, সেই ভূখণ্ডে নিজেদের ন্যায্য অধিকার পুনরায় কায়েম করবে ভারত। বাংলাদেশ সেনা প্রতিরোধ করবে। ভারতের সেনার সামনে বাংলাদেশের সেনা সেই প্রতিরোধ বালির বাঁধ। বাংলাদেশের জনগণ প্রতিবাদে ফেটে পড়বে, ফাটবে না। যেমন শেখ হাসিনার 16 বছরের ওই গত বছরের জুলাই ছাড়া বাকি অংশ জনগণ ফেটে পড়েনি, চুপচাপ বসেছিল ঘরে, তেমনি কিংবা তারা শান্তিতে ছিল, এখনো তারাই তাই থাকবে, ফাটবে না, ঘরে বসে যাবে সব। ভারত যদি অধিগ্রহণের পক্ষে ভোটাভুটি চায়, এবং সেটা করবার ইচ্ছাও নাকি আছে, তাহলে দেখা যাবে বেশিরভাগ মানুষ বলবে আমরা ভারতের একটি অঙ্গরাজ্য হয়ে থাকতে চাই। ধর্ম, হিন্দুদের অধীনতা মানবে বাংলাদেশের মুসলিম জনতা, এইটা বলছেন, কেন মানবে না? বাংলাদেশে যত মুসলিম আছে তার চেয়ে অনেক বেশি মুসলিম আছে ভারতে। ভারতের একাধিক রাজ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তারা কি ভালো নেই? ভালো আছে, বাংলাদেশের থেকে অনেক গুণ বেশি ভালো আছে। সবচেয়ে বড় কথা, প্রতিবাদ, প্রতিরোধ, নাশকতা রোধ করার ক্ষমতা আছে ভারতের। এই চেষ্টা কি হয়নি ভারতের মাটিতে? আগে হয়েছে, কিন্তু লাভ হয়নি। ফুৎকারে উড়ে গিয়েছে সব। বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদীদের, জঙ্গিদের বেলাতেও ফুৎকারে উড়ে যাবে। কিন্তু যে শত্রুতা নিয়ে ভারতের পেটের মধ্যে থাকা বাংলাদেশ আর চলছে, সেটা আর থাকবে না। এটাই ভারতের স্বস্তি। বাংলাদেশ এখন পাকিস্তানময় হয়ে গেছে। 71-এর স্মৃতি তো বহু দূরে চলে গেছে, মানে যারা এখন বাংলাদেশের শাসন ক্ষমতায় তাদের সৌজন্যে। এবং এখন আবার একটা কথা শোনা যাচ্ছে যে পাকিস্তান 71-এর মার্চে যে গণহত্যা ঘটেছিল, বুদ্ধিজীবী হত্যা ঘটেছিল রাত্রের অন্ধকারে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে, সেটাও নাকি পাকিস্তান করেনি, সেটা নাকি করেছে বাংলাদেশের যে ভারতীয় সেনারা, তারা গিয়ে নাকি সেটা করেছে। আর এইটা কেন এটা পাকিস্তান করেনি, তারও সব অদ্ভুত কারণ। যে ভাইয়ের রক্ত, পাকিস্তানের সেনারা কখনো ভাইয়ের রক্তে নিজেদের হাত রাঙাতে পারেন না। মুসলিমের রক্ষক হচ্ছে পাকিস্তান। সুতরাং মুসলিম, বাংলাদেশের মুসলিম বুদ্ধিজীবী হোক আর যারাই হোক, তারা তো মুসলিম, তাদের রক্তে পাকিস্তান তাদের হাত রাঙাতে পারে না, সেটা করেছে ভারতীয় সেনা। এমন কথাও শুনতে হচ্ছে। এই দুর্ভাগ্য, সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব না। এখানে আমি এখন আলোচনার যেটা বিষয়টা নিয়ে করব, সেটা হচ্ছে পাকিস্তানের কি সত্যি মুসলিমদের রক্ষক, মুসলিমদের মিত্র, শত্রু নয়, এই বিষয়টা নিয়ে। CNN নিউজ 18 সংবাদ মাধ্যম অক্টোবরে একটি সংবাদ প্রকাশ করেছে, যার হেডলাইন হলো পাকিস্তানস ইসরায়েল ইউ-টার্ন, 20,000 troops to be sent to Gaza in post-war stabilization mission। এর বাংলা অর্থ হলো
ইসরায়েলের ব্যাপারে পাকিস্তান উল্টো পথে হাঁটল। যুদ্ধবিরতি ঘোষণার পর গাজাকে স্বাভাবিক করতে পাকিস্তান সেখানে 20,000 সেনা পাঠাচ্ছে। পাকিস্তানি সেনার কি কাজ গাজায় গিয়ে? তারা ইসরায়েলের হয়ে গাজায় অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখবে, হামাসকে নিরস্ত্র করবে, ফিলিস্তিনিরা যাতে সীমান্ত অতিক্রম করে গাজায় না ঢুকতে পারে সেটা দেখবে, ইসরায়েলের হয়ে গাজাকে সুরক্ষিত রাখার দায়িত্ব এবং গাজার পুনর্নির্মাণ প্রচেষ্টায় সাহায্য করা হচ্ছে পাকিস্তানি সেনার কাজ। এক কথায় প্যালেস্টাইনের মানুষকে গাজা থেকে চিরকালের জন্য নির্বাসিত করার ইসরায়েল মাস্কিনি চক্রান্ত বাস্তবায়িত করবে পাকিস্তানের সেনা। CNN নিউজ 18 সংবাদ মাধ্যমের অক্টোবর 2025-এর ওই একই রিপোর্টে আরো বলা হয়েছে যে পাকিস্তান প্রতি সেনা যাদেরকে পাঠাবে তাদের জন্য ইসরায়েল থেকে $10,000 করে দাবি করেছিল মাথাপিছু, সেনার মাথাপিছু। কিন্তু ইসরায়েল শুধু $100 অফার করেছিল, রাজি হতে চায়নি পাকিস্তান। কিন্তু আমেরিকা শাসিয়ে দিয়েছে, টাকার বিষয়টা তোমরা দেখবে না, আমরা কথা বলবো ইসরায়েলের সঙ্গে, তোমরা সেনা পাঠাও। না পাঠালে ট্রাম্প কি করবেন? ট্রাম্পের প্রশাসন সম্প্রতি 2025-এর এই ডিসেম্বরে একেবারে সম্প্রতি পাকিস্তানের F-16 বিমান বহর যেগুলো আমেরিকা পাঠিয়েছিল তাদের আধুনিকীকরণের নাম করে $686 মিলিয়ন প্যাকেজ অনুমোদন করেছে। সেটা দেবে না যদি পাকিস্তান সেনা পাঠাতে রাজি না হয়। এছাড়া IMF এর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের $7 বিলিয়ন যে ঋণ এবং $1.4 বিলিয়ন যে জলবায়ু স্থিতিস্থাপকতা তহবিল সেটাও আটকে দেয়া হবে। বিশ্ব ব্যাংক থেকে ঋণ মিলবে না, বকেয়া ঋণের কিস্তি পরিশোধ করার জন্য চাপ আসবে এবং ইসলামী উপসাগরীয় রাষ্ট্রগুলোকে বলে দেয়া হবে পাকিস্তানকে কোনো আর্থিক সাহায্য যেন না দেয়া হয়। আরো আছে 9/11-এর সেই যে টুইন টাওয়ার ধ্বংসের প্রেক্ষিতে যে নিষেধাজ্ঞা বা স্যাংশন পাকিস্তানের ওপর চাপিয়েছিল আমেরিকা, তার বেশ কিছু এখনো আছে, সেটা কিন্তু তোলেনি আমেরিকা। আমেরিকার কথা না শুনলে সেই স্যাংশন থেকেই যাবে। চাপের রাজনীতি খুব ভালো বোঝে আমেরিকা। বাইডেন সাহেব যাওয়ার আগে গত বছর ডিসেম্বরে পাকিস্তানের মিসাইল প্রোগ্রামে নিষেধাজ্ঞা আরোপ করে গিয়েছেন। আসিম মুনির খুব চেষ্টা করছেন ট্রাম্প সাহেবের মন জুগিয়ে এই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে। আর ট্রাম্প সাহেবও বুঝে গেছেন পাকিস্তানের কোনো উপায় নেই, এমনই ভিখিরির দশা হয়েছে পাকিস্তানের। সুতরাং জাত ভাই ফিলিস্তিনিদের রক্তে মাখা হাত, সেই রক্তে মাখা ভাত যদি খেতে হয় তাতেই বা ক্ষতি কি? তাছাড়া পাকিস্তানের রক্তে আছে, সধর্মী ভাইয়ের রক্তে হাত রাঙানোর লম্বা ইতিহাস। বাংলাদেশের কথা তো শুরুতে বলেছি, সেটা তো অনেকে মানতে চাইছেন না, না মানুন। তাহলে শুনুন, এই প্যালেস্টাইনিদের কি করেছিলেন পাকিস্তানি জেনারেল জিয়াউল হক সাহেব, সেটা তো খুব পুরনো ইতিহাস নয়। জর্ডানে, ওই মধ্যপ্রাচ্যের জর্ডানে ব্ল্যাক সেপ্টেম্বর 1970 নামে কুখ্যাত হয়ে রয়েছে সেই ঘটনা। ব্রিগেডিয়ার মোহাম্মদ জিয়াউল হক, যিনি পরে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল হয়েছিলেন, তিনি 1967 সালে জর্ডানে প্রশিক্ষণ দিতে, সেখানকার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে গিয়েছিলেন। আর 1970-এ তিনি মানে জিয়াউল হক সরাসরি জর্ডানের রাজা হুসেনের প্যালেস্টাইন মিশনে জড়িত হয়েছিলেন। কি মিশন?
মিশনটা হচ্ছে 1970 সেপ্টেম্বরে যখন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলি জর্ডানীয় রাজকীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছিল, জিয়াউল হক সরাসরি সামরিক অভিযানের দায়িত্ব নিয়েছিলেন জর্ডানের হয়ে। ফলাফল পাকিস্তানি বাহিনীর হাতে মাত্র 11 দিনে সরকারি হিসেবে 10,000 এবং বেসরকারি হিসেবে প্রায় 25,000 ফিলিস্তিনি নিহত হন, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক সাধারণ ফিলিস্তিনি মুসলিম। আজ আবার যখন সেই পাকিস্তানি সেনাদের হাত দিয়ে আবার প্যালেস্টাইনের মানুষদের দমন করার সম্ভাবনা এসেছে, তখন পাকিস্তানি জনতা, এমনকি পাকিস্তানি মিডিয়া পর্যন্ত ফেটে পড়েছে প্রবল বিক্ষোভে। পাকিস্তানের মিডিয়া এখনো বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়ার মতো ওই ইউনুস ভজনাতে, জামাত ভজনাতে নিজেদেরকে সেই স্তরে নামিয়ে আনেনি। মানুষ পাকিস্তানে নেমে এসেছে রাস্তায়, স্লোগান তুলেছে আসিম মুনিরের বিরুদ্ধে। তার বিরুদ্ধে লোভ এবং বিশ্বাসঘাতকতার অভিযোগ উড়ে বেড়াচ্ছে সারা পাকিস্তানে। মুসলিম জনতা ইসলামের রক্ষক হিসেবে যে আসিম মুনির নিজেকে প্রচার করতেন, তিনি এখন ঈশ্বরের, আল্লাহর উম্মার প্রতি বিশ্বাসঘাতক হিসেবে মানুষের ঘৃণা কুড়োচ্ছেন। কেবল দেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ আজ এই প্রশ্ন তুলছে যে পাকিস্তানের সেনা কি শান্তিরক্ষা বাহিনী, নাকি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আছে, নাকি ভাড়াটে সেনা হিসেবে, মার্সেনারি হিসেবে তারা কাজ করে, যারা টাকার বিনিময়ে যাকে খুশি তাকে মারার বরাত নেয়। আজ পাকিস্তান নিয়ে এই কথাগুলো তুললাম, প্রথমেই বলেছি যে জন্যে সেই ঘটনাটা, সেটা হচ্ছে বাংলাদেশে আজ যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে। সারা বাংলাদেশ আজ যে তীব্র গৃহযুদ্ধের মুখোমুখি এসে দাঁড়িয়েছে, তার মূলে আছে বাংলাদেশেরই কিছু সংখ্যক মানুষের তীব্র পাকিস্তান প্রেম এবং সেই সঙ্গে তীব্র ভারত বিরোধিতা। অর্থাৎ পাকিস্তানের শত্রু ভারত, অতএব বাংলাদেশের শত্রু ভারত। আর এই প্রেম ও বিরোধিতার মূলেও আছে আরেকটি জিনিস, সেটা হচ্ছে ধর্ম। পাকিস্তান মুসলিম দেশ, তাই সে আমার মিত্র, আর ভারত হিন্দু প্রধান দেশ, তাই আমার শত্রু। তাই ভারত যতই আমার পাশে দাঁড়াক, এর বাইরে আর কোনো কারণ নেই। যারা এই রাজনীতি দিয়ে জ্বালিয়ে দিচ্ছে আজ বাংলাদেশকে, তাদের উদ্দেশ্যে বলি, ধর্ম দিয়ে শত্রু মিত্র বিচার করবেন না। যে ভূ রাজনৈতিক অবস্থানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ও ভারত, তাতে শত্রুতার অবকাশ নেই। এটা ভারতের ক্ষেত্রেও যেমন মিথ্যে নয়, সত্যি, কিন্তু তার চেয়ে ঢের বেশি সত্যি বাংলাদেশের ক্ষেত্রে। কারণ ভারত অনেক বড় দেশ, বাংলাদেশ অনেক আয়তনেও ছোট্ট, সমস্ত দিকেই ছোট্ট দেশ। সুতরাং এখনো সময় আছে। তীব্র ভারত বিরোধিতার ঢেউয়ে ভেসে বাংলাদেশের বড় সর্বনাশ করবেন না। মুখে লাগাম দিন, নইলে কিন্তু অনেক বড় মূল্য দিতে হবে। যেভাবে মূল্য দিতে হয়েছে ও হচ্ছে আজ ইউক্রেনকে, যেভাবে ইউক্রেনের বিস্তীর্ণ ভূখণ্ড চলে গেছে রাশিয়ার হাতে, তেমন ভাবে বাংলাদেশের ভূখণ্ড যদি ভারতের দখলে যায়, অবাক হবেন না, অবাক হওয়ার কিছু নেই। রাশিয়াকে আমেরিকা, ইউরোপ যেমন স্যাংশন দিয়েও, বহু রকমের বিরোধিতা দিয়েও করেও, অস্ত্রশস্ত্রের সাহায্য করেও যেমন কিচ্ছু করতে পারেনি, ভারতকেও কেউ কিচ্ছু করতে পারবে না। এটা জেনে নিন, শুনে নিন। কেউ আসবে না বাংলাদেশের পাশে, চীন তো আসবেই না, পাকিস্তানকে খুঁজে পাওয়া যাবে না, দেখে নেবেন। আল্লাহ সুবুদ্ধি দিন বাংলাদেশের বালো খিল্ল এই বদমাশদের। ধন্যবাদ।